এটা হচ্ছে একটা টর্সো, মানে এটা ফাইবার দিয়ে তৈরি একটা। এই হাইটের একটা মানুষের শরীরে যে অর্গানগুলো মানে ঠিক যেই সাইজের এবং যত যেখানটায় থাকে সেটা এই ফাইবার দিয়ে তৈরি টর্সোটার মধ্যে আছে। এবং এখানে মোটামুটি 40টা পার্টসের টর্সো, 40টা পার্টস আমরা খুলে খুলে দেখতে পাবো। আমি মাথা থেকে শুরু করি। একদম প্রথমে এই যে এইটা হচ্ছে স্কাল, আর এটা তো আপনারা জানেন উপরের চোয়ালটাকে বলে ম্যাক্সিলা, নিচেরটাকে বলে ম্যান্ডিবল। এখন স্কালের ভিতরে মানে উপরে মাথার খুলির ভিতরে ব্রেইন থাকে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি এই একটা সাইড খুঁজতেছি, এটা হচ্ছে ব্রেইনের অর্ধেকটা অংশ। আমাদের ব্রেইনের অনেকগুলো অংশ, তার মধ্যে এই অংশটাকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স। আর ব্রেইনের সেরেব্রাল কর্টেক্সের আবার একটা সুন্দর মানে কি বলবো মজার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে বাম দিকের সেরেব্রাল কর্টেক্স আমাদের বডির ডান দিকে নিয়ন্ত্রণ করে, আর ডান দিকের সেরেব্রাল কর্টেক্স বডির বাম দিকে নিয়ন্ত্রণ করে। সো কারো যদি ব্রেইনের বাম দিকটা ড্যামেজ হয় স্ট্রোকের কারণে, তাহলে ওই পেশেন্ট ডান দিকটা প্যারালাইসিস হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট মানে স্ট্রোক করেছে কিন্তু ওনার সব ঠিক আছে, কিন্তু উনি জিহ্বা দিয়ে কথা বলতে পারছে না। কারণ হচ্ছে দেখা যায় যে জিহ্বাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সামনের ফ্রন্টাল লোবটা দিয়ে। এই ফ্রন্টাল লোবের যদি যেখান থেকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করে ওই জায়গাটা যদি ড্যামেজ হয়, তাহলে দেখা যাবে সে জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে। অনেকে আবার অন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে এই যে পেছনের অক্সিপিটাল লোবে যদি ড্যামেজ হয়, এখানে হচ্ছে কি বলে এটাকে অপটিক নার্ভ, যেটা এখানে এসে কানেক্টেড হয়। সো এখান থেকে যদি এই জায়গাটা ড্যামেজ হয়, সে অন্ধ হয়ে যাবে, সে দেখতে পাবে। আর ব্রেনের ভেতরের দিকে এই যে একটা অংশ আছে, এটা আসলে এটাকে আমরা এখানে খুব স্পষ্ট করে সেগমেন্টটা করা নাই, মানে ফাইবারের তো দেখানো নেই। এখানে থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আছে, এখানে মিড ব্রেইন আছে, এটা নিয়ে পরে কথা বলতেছি। আর এখানে এই যে এই অংশটা দেখতেছেন, এটাকে বলা হয় অ্যামিগডালা। অ্যামিগডালা। আর এরপরে ছোট্ট একটা অংশ থাকে, ওইটাও এখানে স্পষ্ট করে দেখা যায় না, এই যে একটু দেখা যাচ্ছে হলুদের মতো অংশটা, এটাকে বলা হয় হিপোক্যাম্পাস। অ্যামিগডালা হিপোক্যাম্পাসের মধ্যে শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি একটা বিষয় আছে। আমাদের অ্যামিগডালাতে প্রথমে শর্ট টার্ম মেমোরি স্টোর হয়, পরবর্তীতে সেটা লং টার্ম মেমোরি আকারে হিপোক্যাম্পাসে গিয়ে যখন স্টোর হয় তখন সেটা লং টার্ম মেমোরি। আচ্ছা, এই অংশটাকে যখন আসি, এই অংশটার মধ্যে উপরে থ্যালামাস থাকে, তার নিচে থাকে হাইপোথ্যালামাস। আর এই ছোট্ট যে হলুদ একটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটাকে বলা হয় মাস্টার অফ অল গ্ল্যান্ড। তো সব গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে, যদিও গ্ল্যান্ডটা ছোট, কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো আছে ওগুলোকে ও নিয়ন্ত্রণ করে, ওই যে হরমোনের ক্লাস আমরা যখন আলোচনা করি। আর এই অংশটাকে বলা হয় মিড ব্রেইন। মিড ব্রেইনের মধ্যে আবার আপনার একটা মিড ব্রেইন পুরোটা না, উপরের অংশটা হচ্ছে মিড ব্রেইন, মাঝখানেরটাকে বলে পন্স, আর নিচেরটাকে বলে মেডুলা অবলঙ্গানা। এই হচ্ছে তিনটা পার্ট। সরি, এটাকে মিড ব্রেইন বলা, পুরোটাকে বলে ব্রেইন স্টেম। ব্রেইন স্টেম। এখন এই পুরো ব্রেইনের মধ্যে সেরেব্রাল কর্টেক্সটা এই আমাদের ব্রেইন স্টেমের তুলনায় তুলনামূলকভাবে লেস কি বলবো মানে ব্রেইন স্টেমটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি এই যে মানুষকে দেখছেন, কগনিটিভ ফাংশন যাদের আছে, স্মার্ট অ্যানিমাল যারা বা হিউম্যান যারা, বা বানরের কাছে যদি যান, যে প্রাণীটা যত বেশি বুদ্ধিমান সেই প্রাণীর সেরেব্রাল কর্টেক্স তত বড়। কারণ এই যে কগনিটিভ যে ফাংশনগুলো, এটা আসলে সেরেব্রাল কর্টেক্সের মধ্যে হয়। আর প্রত্যেকটা প্রাণীরই এই জিনিসটা সেম। এটা একটা হাতির মাথায় যা আছে, গরুর মাথায় আছে, কুকুর, বিড়াল, বানর সবার আছে, কিন্তু সেরেব্রাল কর্টেক্স যে প্রাণীর যত বড় সেই প্রাণী ততটা স্মার্ট। আপনি বানরে দেখলে মানুষের চেয়ে একটু ছোট বড়, আর হাতি, গরু এগুলোকে দেখবেন প্রাণীটা অনেক বড়, কিন্তু ওর সেরেব্রাল কর্টেক্সটা এত বড় না, মানুষের মতো এত বড় না, ছোট। কারণ ওর কগনিটিভ ফাংশন নেই, অ্যানালাইসিস করতে পারে না, কথা বলতে পারে না, এই ধরনের ফাংশনটা নেই। আর ব্রেইন স্টেমটা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যদি কোনো কারণে মাথায় আঘাত খান বা সেরেব্রাল কর্টেক্স যদি ক্ষতিগ্রস্ত হয়, রক্তনালী যদি ছিঁড়ে যায়, তাহলে আপনি কোনো একটা জায়গায় স্ট্রোকের কারণে প্যারালাইসিস হতে পারে, কিন্তু মারা যাবে না। আর ব্রেইন স্টেমটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের যত ইনভলান্টারি মাসেল আছে নিয়ন্ত্রণ করছে, যেরকম আমাদের পন্স, মেডুলা অবলঙ্গানা থেকে রেসপিরেশনটা নিয়ন্ত্রণ হয়। তো কোনো কারণে কেউ যদি এই সমস্ত জায়গায় আঘাত পায় আর এই ব্রেইন স্টেম যদি ড্যামেজ হয়, তাহলে ওই পেশেন্টটা শ্বাস বন্ধ হয়ে অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের
ছোটবেলায় শুনতাম, এখন কানেক্ট করতে পারি, মুরব্বীরা বলতো মাথার এই জায়গাটায় আঘাত না করতে, কারণ এই জায়গাটায় হচ্ছে ব্রেন স্টেমটা ঠিক এই জায়গায় থাকে, এরপরই ওই জায়গায় আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে। এই জন্য মাথার পেছনে আঘাত লাগলে অনেক সময় দেখবেন যে মারামারি টামারিতে কোনো কেউ মানে অ্যাটেম্প টু কিল, ও হয়তো মাথার এই জায়গায় আঘাত দিয়েছে, পেশেন্টই মারা গেছে, এরকম হতে পারে। আচ্ছা, এটা তাহলে অর্ধেকটা আমি রেখে দিলাম এবার ব্রেইনের। এখানে এবার এই জায়গায় তো আমাদের নোজ, ন্যাসাল ক্যাভিটি, মাউথ ক্যাভিটি, ভেতরে তার দেখা যাচ্ছে না, এই জায়গায় পেছন দিকে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের শুরুটা, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের শুরু, এরপরে সেটা নিচের দিকে চলে যায়। এই সেই স্পাইনাল কর্ড, এটা চলে যাচ্ছে ভার্টিব্রার ভেতর দিয়ে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ভার্টিব্রা, এই পুরোটাকে বলে হচ্ছে স্পাইন, বা আমরা যেটাকে ব্যাকবোন বলি। একজন অ্যাডাল্ট মানুষের 30টা ভার্টিব্রা থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকে 35টা। পরবর্তীতে নিচের কয়েকটা ভার্টিব্রা জয়েন্ট হয়ে একটা ভার্টিব্রা হয়ে যায়, এই কারণে পরবর্তীতে 30টা থাকে। আর এই ভার্টিব্রাগুলো এরকম, প্রত্যেকটা ভার্টিব্রার ভেতরে একটা ছিদ্র আছে, আর এই ছিদ্রের ভেতর দিয়ে স্পাইনাল কর্ডটা চলে যায়। তার মানে এই ভার্টিব্রাটা আসলে আল্লাহ তাআলা আমাদের কেমন ভাবে দিয়েছে, যাতে স্পাইনাল কর্ড কোনোভাবে আঘাতগ্রস্ত না হয়, বাহিরের আঘাতটাতে যাতে ভার্টিব্রা এটার প্রোটেকশনটা দিতে পারে। চলে গেল। আর হচ্ছে সামনের দিকে যদি আসি, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট যে এরিয়াটা, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চেস্ট, একটা হচ্ছে অ্যাবডোমেন। উপরের অংশটা চেস্ট, নিচে অ্যাবডোমেন। তো চেস্টের উপরের এই লেয়ারটাকে যদি খুলে ফেলি, তাহলে আমরা ভেতরে ভিসেরাল অর্গান যেগুলো বলি, ইন্টারনাল অর্গান ওপেন হয়ে যায়। তো সবার প্রথমে আমরা চেস্টে দেখি লাংস, বড় বড়, ডান দিকে একটা লাংস, বাম দিকে একটা লাংস, আর ঠিক মাঝখানে আমরা দেখছি হচ্ছে হার্ট। তো এই ক্ষেত্রে আমি অনেক সময় ট্রেনিংদেরকে বলি যে আমরা সারা জীবন শুনে আসলাম যে হার্ট বুকের বাঁ পাশে থাকে, তো এখন আমরা হার্টকে দেখছি মাঝখানে। বিষয়টা কি? তো বিষয়টা খোলাসা হয় যখন আমি লাংসের অর্ধেকটা খুলবো। আমি এই লাংসের অর্ধেকটা খুললাম, আবার এই লাংসের অর্ধেকটা খুললাম, খুললে দেখা যায় যে হার্টটা মাঝখানেই, কিন্তু একটু বাম দিকে বাঁকা, এবং এই বাম দিকে বাঁকা হওয়ার কারণে আমাদের বাম দিকের যে লাংস আছে এটা অনেকটাই হার্টের দখলে থাকে, মানে জায়গাটা। এই কারণে ডান দিকের লাংসটা বড় হয় আর বাম দিকের লাংসটা ছোট হয়, আর হার্টকে জায়গা করে দেয়। যেহেতু হার্টটা বাম দিকে বাঁকানো থাকে, এই কারণে হার্টকে আমরা বলি বুকের বাঁ পাশে থাকে, বাট অ্যাকচুয়ালি এটা এই জায়গায় থাকে না। আর হচ্ছে কি 10 লক্ষে একজনের বোধহয় হার্ট ডান দিকেও বাঁকানো থাকতে পারে, হার্ট সেটা ডান দিকেও হতে পারে। তাহলে লাংস, দুইটা লাংসের পরেই হচ্ছে হার্ট। তো হার্টের এই জায়গায় আমরা হার্টের যদি মাঝখানটা কেটে ভেতরে বের করি, তাহলে হার্টের ভেতরে 4টা চেম্বার। এই হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, মাঝখানে ভালভ আছে, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। আর আমাদের বডি থেকে প্রথমে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই যে এই রক্তনালীটা দিয়ে, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, আর এই যে এই নালীটা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই দুইটা ভেনা কাভা দিয়ে, এবং পেছনের এই যে আরেকটা আছে, এটাকে বলে করোনারি সাইনাস। এই তিনটা দিয়ে প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসে, তারপর রাইট ভেন্ট্রিকলে যায়, এখান থেকে এই যে পালমোনারি আর্টারি হয়ে, এটা এই যে পেছন দিকে দুই ভাগ হয়ে গেছে, পালমোনারি আর্টারি দিয়ে একটা রাইট লাঙে, একটা লেফট লাঙে চলে আসে, আর লেফট লাঙের ভিতর ফিল্টার হয়ে পরবর্তীতে আবার এই যে পালমোনারি ভেইন হয়ে, এই যে এটা একটা, এই যে এই পাশে একটা পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়াম আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, এবার আওয়ারটা দিয়ে বের হয়ে যায়। কারণ এখানে আমাদের একটা বড় বিষয় আলোচনা থাকে, কারণ হচ্ছে হার্ট অ্যাটাক বর্তমানে মৃত্যুর সবচেয়ে বড়, মানে সবচেয়ে বেশি মৃত্যু হয় মানুষের হার্ট অ্যাটাকের কারণে। তো হার্ট অ্যাটাকটা কি, এটা অনেকেই জানতে চায়। বাইপাস সার্জারি কি, স্টেন্টিং কি, বা রিং করানো কি, এটা অনেকে জানতে চায়। তো এখানে বিষয় হচ্ছে হার্ট অ্যাটাকটা হয় এই সব আর্টারি,
এটাকে বলা হয় করোনারি আর্টারি। এইরকম কোনো একটা আর্টারির ভেতরে প্ল্যাক জমা হয়ে যদি ন্যারো হয়ে যায় তখন ওই জায়গার মাসকুলার টিস্যুটা অক্সিজেন, গ্লুকোজ এই ধরনের খাদ্য উপাদানগুলো না পেতে পেতে প্রথমে ব্যথা হয়, অ্যানজাইনা। এই অ্যানজাইনাটা যদি কেউ ট্রিট করে তাহলে সেটা আবার সেরে যায়, কারো কারো আছে রেস্টে চলে গেলেই ব্যথাটা কমে যায়। কিন্তু যদি ট্রিটমেন্ট না করে তাহলে ওর ওই ধরেন একজন মানুষকে নাক মুখ বন্ধ করে রাখলাম, সে প্রথমে তো ছটফট করবে, মুহূর্তের মধ্যে তার মারা যাবে না, ও তখন ছটফট করছে, ব্যথা করছে, এবং এই ব্যথাটা করে হচ্ছে সুই খোঁচা দিলে যেরকম ব্যথাটা লাগে সুইয়ের খোঁচার মতো ব্যথাটা লাগে। আর এই ব্যথাটা হয় সাধারণত রেডিয়েটিং, মানে বাম দিকে আস্তে আস্তে রেডিয়েট করে, মানে সেন্টার থেকে বাম দিকে রেডিয়েট করতে থাকে। আর হার্ট অ্যাটাক চেক করার আমি এক জায়গায় দেখেছিলাম যে 3টা সিমটম আছে। আপনি যদি কাউকে এরকম সিমটম দেখেন দেখবেন যে উনি যত ফ্যানের নিচে থাকুক কেন ওনার সোয়েটিং হবে, তারপর ওনার হাতের তালু পায়ের তালু ঠান্ডা হয়ে যাবে, আর একটা হচ্ছে উনি 2 হাত উপরে তুলতে পারবেন না, এটা হচ্ছে বলতে হয় যে একটা হাত তোলেন তো উনি 2 হাত উপরে তুলতে পারবেন না। আর কোন কোন ক্ষেত্রে এটা কেউ কেউ বলে যে যদি পেশেন্টকে হাসতে বলা হয় যে একটু হাসেন তো আর্টিফিশিয়ালি সে ফেসটাকে স্মাইল করতে পারবে না। এগুলো হচ্ছে সিমটম, হার্ট অ্যাটাকের সিমটম। যদি হয়ে যায় তখন ডাক্তারের কাছে হার্ট অ্যাটাক হলে সবার প্রথম কাজ হচ্ছে আগে যথাসম্ভব কাছে একজন হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ওনারা যদি এটাকে হার্ট অ্যাটাক মনে করে তাহলে ওনারা দেরি না করে একটা কার্ডিয়াক স্পেশালিস্ট হসপিটালে পাঠাবে। তখন ওইখানে স্ট্রেপ্টোকাইনেজ জাতীয় বা এনোপারিন জাতীয় একটা ড্রাগ দিবে, যেটা দিলে প্ল্যাক, ওই যেটাকে আমরা প্ল্যাক বলতেছি, প্ল্যাকটা আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক প্ল্যাকও না, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসের মধ্যে প্ল্যাক থাকে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কোলেস্টেরল, তারপর বিভিন্ন ইলেক্ট্রোলাইটস, ক্যালসিয়াম সবকিছু মিলে ওইখানে প্রথমে চর্বির মতো জমা হয়, ওই জায়গায় তখন রক্ত জমাট বাঁধে। তো ওই স্ট্রেপ্টোকাইনেজ বা এনোপারিন জাতীয় ওয়ারফারিন জাতীয় ড্রাগগুলো দিলে ওই রক্ত জমাটটা ভেঙে যায়, কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু ভাঙবে না। কিন্তু ওনার ওই যে লাইফ থ্রেটেনিং যে কন্ডিশনটা, মানে ওনাকে যদি ওই সময় ড্রাগটা না দেওয়া হতো তাহলে হয়তো আর কিছুক্ষণ পরেই উনি মারা যেত। তো রক্ত জমাটটা যখন খুলে যায় তখন রক্ত চলাচল আবার স্বাভাবিক বলা যাবে না, ধরেন তার 90% ব্লক হয়ে গেছিল, হয়তো 80% তখন ব্লকটা থাকে, মানে ওনার জীবনটা বাঁচে। ওই সময় পেশেন্টকে সিসিইউতে রাখবে এবং যখন একটু স্টেবল হবে তখন ডাক্তার এনজিওগ্রাম করতে চাইবে। এনজিওগ্রাম করে মানে দেখবে কম্পিউটারের মাধ্যমে যে ওনার কোন কোন জায়গায় ব্লক আছে। এইটার টেকনিকটাও আবার খুব মজার। এটা কি জানেন নাকি আপনারা? এনজিওগ্রাম কিভাবে করে দেখছেন? দেখেন নি মনে হয়। আর এনজিওগ্রাম করাটা কি, এনজিওগ্রাম করার সময় একটা ডাই ব্যবহার করে, কালার। ওই যে টিউবটা দিয়ে ঢোকায় সিরিজটা পায়ে অথবা হাতে আর্টারি দিয়ে ঢোকায়, ঢোকানোর পর এই জায়গায় আসার পর একটা কালার ছাড়ে। যখন কালার ছাড়ে তখন পর পর কয়েকবার এক্সরে দেয়। ওই এক্সরেতে ওই যে কালারটা আছে রক্তের সাথে কালারটা যায়, ওই এক্সরেতে ধরা পড়ে তখন রক্তের কালারটা বোঝা যায় যে রক্তটা কোন দিক দিয়ে যাচ্ছে। তো যেইখানে ন্যারো হয়ে গেছে তখন ওই কালারটা দেখলে বোঝা যায় যে এই এই রক্তনালী ন্যারো হয়ে গেছে। তখন ডাক্তার যদি দেখে যে একটা দুইটা বা তিনটা ব্লক থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার দেখা যায় যে এনজিওগ্রামের পরামর্শ দেয়। আর যদি অনেক বেশি থাকে সেটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, এনজিওগ্রাম না করে তখন বাইপাস সার্জারির পরামর্শ দেয়। খরচের একটা ব্যাপার থাকে। এনজিওগ্রাম করলে খুব ইজি। এনজিওগ্রাম যে রিংটা দিয়ে করায় এটাকে বলা হয় আপনার অ্যালয়, একটা অ্যালয় দিয়ে তৈরি, ওইটা হচ্ছে নাইটিনল, নিকেল আর হচ্ছে টাইটেনিয়াম। নিকেল আর টাইটেনিয়াম দিয়ে তৈরি করে একটা অ্যালয়। ওইটাকে বলা হচ্ছে আপনার মেমোরি অ্যালয়। কারণ ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওকে আপনি একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি তৈরি করেন, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু ভিডিও আছে, যেরকম কারণ আপনি একটা জেমস ক্লিপ বানাবেন নাইটিনল দিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, বানানোর পর আপনি এটাকে দুমড়ে মুচড়ে ফেলবেন, জেমস ক্লিপ দুমড়ে মুচড়ে ফেলবেন, ফেলার পর ওইটাকে যদি আবার ওই টেম্পারেচারে নিয়ে যান ও আবারও জেমস ক্লিপ হয়ে যাবে। মানে এই অ্যালয়টা ওর মেমোরি, ওর শেপকে মনে রাখতে পারবে, এই জন্য নাম দেওয়া হয়েছে মেমোরি অ্যালয়। তো ওইটাকে যখন বডিতে দেওয়া হয়, বডি টেম্পারেচার যাওয়ার পর ও এক্সপান্ড করে, এক্সপান্ড করলে ও ব্লাড ভেসেলটা ফাঁকা হয়ে যায়, তখন রক্তটা স্বাভাবিক হয়ে যায়। মানে হচ্ছে জাস্ট মানে হার্টটাকে যাতে উনি দেখতে পারে। উনি যদি হার্টটা ওপেন করে ফেলে পেশেন্ট বাঁচবে না। তো উনি এই পর্যন্ত আসে, আসার পর বাইপাস সার্জারি যখন করে তখন
আমাদের অ্যাবডোমিন থেকে অথবা পা থেকে কিছু একটু লেস ইম্পর্টেন্ট কিছু ব্লাড ভেসেল কেটে যায়, ওইটা আবার ডিজেনারেট করে, খুব বেশি সমস্যা না। ওই ব্লাড ভেসেলটা এই অ্যাওর্টা থেকে ওই জায়গায় বাইপাস করে, এটা হচ্ছে বাইপাস সার্জারি। তো 4টা 5টা যে কয়টা লাগে করে দেয়, এটা হচ্ছে বাইপাস সার্জারি। আর অনেক সময় ভালভিউলার প্রোল্যাপস বলে একটা রোগ হয়, এই ভালভটা নষ্ট হয়ে যায়, বাইকাসপিড অথবা ট্রাইকাসপিড, এটার আবার মেকানিক্যাল ভালভ পাওয়া যায়, মানে বানানো, ওইটা তখন এই জায়গাটা একটা ছিদ্র ভালভ, ছিদ্র করে ঠিক ওই জায়গায় ভালভটা রিপ্লেস হয়ে যায়, এটাও। আর এখন তো আপনারা জানেন বোধহয় মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, মানে মানুষের হার্ট না, একদম বানানো হার্ট। ইন্ডিয়াতে, বাংলাদেশে হয়েছে, ইউনাইটেড হাসপাতালে হয়েছে 2023 সালে প্রথম হয়েছে বাংলাদেশে। তো ওই পেশেন্টের তো জিজ্ঞেস করছে যে এটা কতদিন চলবে, ডাক্তারকে জিজ্ঞেস করছিল সাংবাদিকরা। তো ডাক্তার বলছে এমন কোনো কথা নাই যে এটা এক্সপায়ারি ডেট আছে, একজন সুস্থ একটা বাইপাস সার্জারি করা পেশেন্ট তো 2 বছর পর মারা যেতে পারে, তো এইটার ক্ষেত্রেও 2 বছর পর মরতে পারে, আবার 10 বছর 20 বছরও টিকতে পারে, কোনো ইয়ে নেই। আচ্ছা গেল হার্ট গেল। তো হার্টের আবার এই যে হার্টের ঠিক পেছনে যদি দেখি তাহলে এটা হচ্ছে শ্বাসনালীটা, ট্রাকিয়া। আর ট্রাকিয়ার পরে হচ্ছে এই যে এইটা হচ্ছে সেই অবস্থাটা, এই যে হার্ট থেকে বের হয়ে ঠিক ইউটার্ন নিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে এখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়ে কিছু যাচ্ছে ব্রেইনে, ফেস। আচ্ছা এবার আসি ট্রাকিয়া। তো ট্রাকিয়াটা ল্যারিংস থেকে আসছে, এই যে শ্বাসনালী, নোজ, নাসোফ্যারিংস, নাসোফ্যারিংস, এই হচ্ছে ল্যারিংস, আর এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ল্যারিংস থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া হয়ে 2টা শাখায় বিভক্ত হয়ে গেল, এগুলোকে ব্রঙ্কাই বলছি। লাংসের ভিতর ঢুকে গেল, লাংসের ভিতর ঢোকার পর এই জায়গাটায় দেখানো হয়েছে ব্রঙ্কিওল গুলোকে, আর এই পাশের লাংসটাতে আসলে ব্রঙ্কিওল গুলো, মানে এটাকে কিভাবে বলবো, এটা হচ্ছে লম্বচ্ছেদ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে এইভাবে কেটে ফেললে রক্তনালীগুলোর মাথা দেখা যাবে না, এই হচ্ছে সেই মাথাগুলো, আর এটা হচ্ছে লম্বালম্বি ভাবে দেখা যাচ্ছে। এইভাবে যেগুলো শাখা প্রশাখা, এগুলোকে বলা হয় ব্রঙ্কিওল, আর এগুলোকে আর্টারি ক্যাপিলারি, এটা তো ভেইন, এটা তো বোঝাই যাচ্ছে। আর ঠিক ট্রাকিয়ার পরে এইটা হচ্ছে ইসোফেগাস, একদম পেছনে, মানে স্পাইনের ঠিক সামনে হচ্ছে ইসোফেগাস। এবার আমাদের চেস্ট আর অ্যাবডোমিনের মাঝখানে যে পর্দাটা থাকে এটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের মাধ্যমে এটা বিভক্ত থাকে, আর ডায়াফ্রামের একটা কাজ হচ্ছে রেসপিরেশন। ডায়াফ্রামটা গম্বুজাকৃতির এরকম, এটা যখন নিচের দিকে নামে তখন লাংসটাকে টেনে নামা, মানে লাংসটা তখন বড় হয়ে যায়, ভেতরে অ্যালভিওলাইতে ফাঁকা তৈরি হয়, বাতাস ঢোকে। আবার যখন এটা এরকম থেকে উপর দিকে ধাক্কা দেয় তখন লাংসটা ছোট হয়ে যায়, বাতাস বের হয়ে যায়। তবে এটার পাশাপাশি আমাদের রিবসের মাসলগুলো রেসপিরেশনে হেল্প করে। এবার আসি অ্যাবডোমিন। আচ্ছা লাংসটা একটু বের করি, দেখাই এই একটা লাংস কত বড়, এই হচ্ছে একটা লাংস। আচ্ছা এরপরে আমাদের অ্যাবডোমিনের দুটো অংশ, একটা আপার অ্যাবডোমিন, একটা লোয়ার অ্যাবডোমিন। আপার অ্যাবডোমিনে থাকে স্টমাক, লিভার, লোয়ার অ্যাবডোমিনে থাকে ইন্টেস্টাইন। তো আপার অ্যাবডোমিনের বাম দিকে এটা হচ্ছে স্টমাক আর এটা হচ্ছে লিভার। স্টমাককে আমাদের ওই যে ইসোফেগাস থেকে স্টমাকে এখানে খাবারটা ঢোকে, এখানে একটা স্ফিংটার মাসল থাকে, যখন আমাদের ফ্যারিংসে স্টিমুলেশন হয় তখন এই স্ফিংটারটা খুলে যায়। এই কারণে অনেকে আঙ্গুল ঢুকিয়ে বমি করে, দেখুন আঙ্গুল ঢুকে ফ্যারিংসে টাচ করলে এটা খুলে যায়, তখন খাবার উপর দিকে উঠে আসে। এখানেও একটা স্ফিংটার থাকে, এটাকে পাইলোডিক স্ফিংটার বলি আমরা। আর ভেতরে এটা হচ্ছে একটু খর্বাকৃতি, কারণ স্টমাকটা এক্সপান্ড করতে পারে। আর এখানে মিউকাসের লেয়ার থাকে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, এটা আপনারা সবাই জানেন। এখানে উপরে ব্লাড ভেসেল আছে, সো কিছু ফুড যদি এখান থেকে অ্যাবজর্পশন হওয়া এখান থেকে হতে পারে। স্টমাক থেকে চলে গেল ডিওডেনাম, এটা হচ্ছে ডিওডেনাম। আর ডিওডেনামটা, এই যে ডিওডেনামটা এখান থেকে এসে এই প্যাচানো নালী, এটা হচ্ছে জেজুনাম, তারপর ইলিয়াম, মানে এখানে বলে হচ্ছে সাধারণত স্মল ইন্টেস্টাইনের 2/3, উপরের 2/3 হচ্ছে জেজুনাম আর নিচের 1/3 হচ্ছে ইলিয়াম, এটা বলে সাধারণত। তো জেজুনাম ইলিয়াম পার হয়ে যখন শেষ প্রান্তে আসে তখন এই শেষ প্রান্ত থেকে ঢুকে যায় অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন অ্যাসেন্ডিং কোলন দিয়ে উপরে উঠতে থাকে, তারপর ট্রান্সভার্স কোলন, এই হচ্ছে ট্রান্সভার্স কোলন।
ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটামটা এখানে দেখানো হয়। এরপরে রেকটামে গিয়ে স্টুল জমা হয়, পরে অ্যানাল ক্যানেল হয়ে অ্যানাস দিয়ে বের হয়ে যায়। এখন এটা হচ্ছে অ্যাবডোমেন, তবে অ্যাবডোমেনের ফ্রন্ট সাইডে এই জিনিসগুলো থাকে, ডাইজেস্টিভ সিস্টেম। এই কয়েকটা জিনিস আবার এই যে আপনার এইগুলো স্টমাক, ইন্টেস্টাইন এবং লিভার, এই কয়েকটা জিনিস আবার একটা থলির মধ্যে থাকে, এটাকে বলে পেরিটোনিয়াম। একটা ফ্লুইডের একটা দুই স্তর বিশিষ্ট একটা থলে, ওর ভিতরে আবার পেরিটোনিয়াল ফ্লুইডও থাকে। এই কারণে আমরা কখনো পেট ধরে স্টমাক টের পাবো না, কখনো পাবো না, কারণ এর উপর একটা ওই যে ফ্লুইডের যে লেয়ারটা আছে, এর কারণে শেপ বোঝা যায় না। এটা গেল এই সামনের দিক থেকে। এটা যদি বের করে ফেলি, ও এখানে আরেকটা বিষয় আছে, যে আমরা বলি না ভুঁড়ি জমা, যে আমার ভুঁড়ি হচ্ছে, এই ভুঁড়িটা কোথায়? এই জায়গাটায় ফ্যাটের লেয়ার জমা হতে থাকে। আর কারো কারো ক্ষেত্রে ফ্যাটি লিভার যখন হয়, লিভারের উপর ফ্যাট জমা হয়। এটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে ওই যে অ্যামাইলেজ, প্রোটিয়াস, লাইপেজ এখানে আসে। লিভারটা কোথায়? আচ্ছা, লিভার এখানে থাকলো, তো লিভারের পেছনে হচ্ছে এটা হচ্ছে গল ব্লাডার। এই লিভার থেকে গল ব্লাডার এবং লিভার থেকে একটা ডাক্ট এসে স্মল ইন্টেস্টাইনের সাথে কানেক্ট হয়, বাইলটা তখন এই সিক্রেশন হয়। আর এর পেছনে থাকে দুটো কিডনি। কিডনি থেকে যেগুলো হচ্ছে ইউরেটার, ইউরেটার থেকে পেছনে গেলে ইউরিনারি ব্লাডার, এখানে ইউরিনারি ব্লাডারটা দেখানো হয়। তারপর হচ্ছে ইউরেথ্রা। কিডনির এখানে একটা অংশ দেখানো যায়, সেটা হচ্ছে মেডুলা, আর এটা হচ্ছে কর্টেক্স। আরেকটা জিনিস আছে কিডনি, এই যে এইটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটা হচ্ছে সেই আর্টারিটা, এটা হচ্ছে সেই ভেনা কাভাটা, অ্যাওরটা, আর হচ্ছে ভেনা কাভা। আর এখান থেকে আর এখানে এইখানে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান লাগানো আছে, এটা আবার মেল রিপ্রোডাক্টিভ অর্গান আমাদের আছে। যখন যেটা দরকার সেটা লাগানো যায়। এখানে যেরকম ভ্যাজাইনা, তারপর এই যে এইটা হচ্ছে ওভারি, এইটা হচ্ছে ইউটেরাস। আর এর ভিতরে সার্ভিক্সটা, এই জায়গাটায় সার্ভিক্স থাকবে, ফেলোপিয়ান টিউব। এই যে এই টিউবটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। ভেতরে আবার একটা ফিটাস আছে, ফিটাস, এখানে ফিটাসটা বড় হয় আস্তে আস্তে। ইউটেরাস মেল রিপ্রোডাক্টিভ অর্গানও আছে আমাদের। ওটা কি দেখছিলেন না? এই ছিল মোটামুটি আমাদের টর্সোর 40টা।